Now let us enjoy a brief presentation on the role and activities of the Directorate General of Drug Administration DGDA. I would like to respectfully invite Mr. Shoykot Kumar Kaur sir, Deputy Director, Directorate General of Drug Administration, to kindly come to the stage and deliver a short presentation on DGDA. Mr. Shoykot Kumar Kaur sir. Chief guest, Mohammad Alamgir Hussain, Director General of Drug Administration, Honorable Chief Patron, Professor Dr. Abdus Salam, Pro Vice Chancellor, Academic, and the Chair of today's session, Professor Dr. Mohammad Selim Raja, Dean, Faculty of Pharmacy, distinguished industry leaders, pharmacists, participants from JICA, faculty members, and my dear students, very welcome to you all. I am Shogat Kumar Kaur. I am a former pharmacy graduate from University of Dhaka. Now I am currently working in Director General of Drug Administration. Now let's go to the presentation. এটা আসলে খুব শর্ট একটা প্রেজেন্টেশন, যেহেতু আজকের প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের ডিজি স্যার, সুতরাং ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে খুবই শর্ট একটা আজকে প্রেজেন্টেশন এখানে দিচ্ছি। এটা দিয়ে আসলে অনেক কিছু কভার হয় না, তারপরে আমরা চেষ্টা করেছি যে ছোট করে হলো ডিজিডি এর টোটাল যে রুলটা আছে রুলটা তুলে ধরার জন্য। DGD is the National Regulatory Authority of Bangladesh, responsible for regulating medicines and related health products under Ministry of Health and Family Welfare. DGD regulates allopathic medicines, vaccines and biological products, herbal medicines, Unani medicines, Ayurvedic medicines, homeopathic medicines, veterinary medicines, medical device, medicated cosmetics and food supplement. এখানে আমি একটু সবুজ করে রেখেছি, তার মেন কারণ হলো মেডিকেল ডিভাইস আমরা ডিজিডিএ থেকে খুব স্বল্প পরিমাণে একসময় আমরা নিয়ন্ত্রণ করতাম, বিকজ আমাদের আইনে কভার করতো না। 1940 সালে যে ড্রাগ অ্যাক্ট ছিল সেখানে খুব স্বল্প পরিমাণে কিছু মেডিকেল ডিভাইসের কথা বলা ছিল, সোচার, ব্যান্ডেজ, ভেক্টরিফেজ, এই টাইপের 2-3টা আইটেম ছিল। কিন্তু যখন ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন 2023 পাস হয়, ওইখানে মেডিকেল ডিভাইসের টোটাল যে সেক্টরটা আছে টোটাল ভাস্ট একটা কাভারেজ কিন্তু চলে আসছে, এবং মেডিকেল ডিভাইসের একটা বিশাল মার্কেট বাংলাদেশের, কিন্তু টোটালটা ইম্পোর্টেড মেডিকেল ডিভাইস। মেডিকেটেড কসমেটিক্স, আমার মনে সবসময় একটা প্রশ্ন জাগতো যে আমরা ফার্মেসিতে সবসময় 4th ইয়ারে আমরা কসমেটিক্স নিয়ে পড়াশোনা করতাম। আমার মনে এদিকে যারা আছি আমরা সবাই জানি, কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে আসলে 5 বছর চাকরি করেছি ডিজিডিএতে 2012 সাল থেকে 2026, তার মানে প্রায় 14 বছর, টোটাল প্রায় 19 থেকে 20 বছর আমি ইন্ডাস্ট্রিতে আছি। আমি সবসময় মানে প্রশ্ন জাগতো যে আসলে কেন আমরা কসমেটিক্স পড়তাম ফার্মেসিতে। আমার কাছে মনে হয় এখানে সবাই জানে যে আমরা হেরিস কসমেটোলজি পড়ি, তাই না? আমি মনে হয় আমরা সবাই তাই পড়ি, কিন্তু আমার সবসময় একটা প্রশ্ন জাগতো আমি কেন পড়লাম এটা। তো সরকার আমাদেরকে একটা বড় সুযোগ করে দিয়েছে ফার্মাসিস্টদের জন্য, এবং আমার মনে হয় শুধু ফার্মাসিস্ট না, অন্যান্য যে একাডেমিক সাবজেক্টগুলি আছে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, সবার জন্য সরকার একটা আমাদের বড় সুযোগ করে দিয়েছে মেডিকেটেড কসমেটিক্স। এই মেডিকেটেড কসমেটিক্সের আমরা একটা আর্টিকেল পড়েছিলাম, একবার একটা আর্টিকেল লিখেছিল 34,000 কোটি টাকার মার্কেট হলো কসমেটিক্সের মার্কেট। তার মধ্যে জেনারেল এবং মেডিকেটেড কসমেটিক্স রয়েছে, এবং কালার্ড এবং নন কালার্ড কসমেটিক্স। তো এই মার্কেটটা একটা বিশাল অংশ কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। যদি আমরা বাংলাদেশে এই কসমেটিক্স তৈরি করতে পারি মেডিকেটেড কসমেটিক্স, তাহলে আমাদের জন্য একটা বড় সেক্টর কিন্তু উন্মোচন হবে ফার্মাসিস্টদের জন্য। এবং আমাদের নতুন ওষুধের কসমেটিক্স আইনে একটা নতুন এসেছে, সেটা হলো ফুড সাপ্লিমেন্ট, ডায়েটারি সাপ্লিমেন্ট, হার্বাল সাপ্লিমেন্ট।
নাও আমাদের ডিজিডি এর ভিশন এবং মিশন কি? আমাদের ভিশন হলো টু এনশিওর সেফ ইফেক্টিভ কোয়ালিটি মেডিসিনস ফর অল, এবং আমাদের মিশন হলো টু স্ট্রেনথেন মেডিসিন রেগুলেশন অ্যান্ড প্রোটেক্ট পাবলিক হেলথ। এবং আমাদের একটা রেগুলেটরি ইথিক্স রয়েছে, সেটা হলো আপহোল্ডিং ট্রান্সপারেন্সি, সাইন্টিফিক রিগর অ্যান্ড লিগ্যাল কমপ্লায়েন্স অ্যাক্রস অল মেডিকেল প্রোডাক্টস। নাও ফিলোসফি, আসলে আমাদের ডিজি স্যার জয়েন করার পর থেকে আমাদেরকে, আমরা যারা আছি, স্যার আমাদের সাথে অনেকগুলি মিটিং করেছে। স্যার আমাদের কিন্তু নলেজ নিয়ে কিন্তু রেগুলার মানে কোশ্চেন করে, এবং স্যারের কথা হলো যে রেগুলেশন করার জন্য একটা ফিলোসফি খুবই দরকার, যে আসলে আমাদের ফিলোসফিটা কি, যে ওয়ার্ল্ড একটা ফিলোসফি নিয়ে কিন্তু চলে। যদি আমি প্রথমটা বলি, ড্রাগস আর ইউনিক কমোডিটিস, আমাদের প্রথম ফিলোসফি হওয়া উচিত প্রোটেক্ট সিটিজেন্স ফ্রম আনসেফ, ইনইফেক্টিভ, সাবস্ট্যান্ডার্ড অ্যান্ড ফলসিফাইড মেডিসিনস। আমি কয়েকজন বক্তার কথা শুনেছি, খুবই সুন্দর বলেছেন, এই কথাগুলি ওনারা তুলে ধরেছেন। আমরা ডিজিডি এর পক্ষ থেকেও কিন্তু সবসময় চেষ্টা করি, এবং আপনাদের সাথেও আমরা একমত। 2 নম্বর হলো রেগুলেশন ব্রিজেস সায়েন্স, ল, ইথিক্স অ্যান্ড পাবলিক হেলথ। ল কথাটা বারবার আসবে, যতক্ষণ পর্যন্ত ল না থাকবে, আমি যতই রেগুলেশন করতে যাই, ল যদি কাভার না করে রেগুলেশন আসলে হবে না। সুতরাং ল খুব ইম্পর্টেন্ট, লিগ্যাল বেসিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে অনেকখানি কাভার করার চেষ্টা করেছি। সুতরাং কিভাবে ব্রিজ হয়, এ ট্রুলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিভাবে তৈরি হয়? ডিসিপ্লিন ইনভলভ ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, কেমিস্ট্রি, এপিডার্মিওলজি, ল, ইকোনমিক্স এন্ড এটসেট্রা। এন্ড লাস্ট একটা কোশ্চেন এবং অ্যান্সার, আসলে এটা সবার কাছেই, সবার মনেই থাকে, ইজ দিস প্রোডাক্ট সেফ এনাফ? এটা আমাদের সবার মনেই প্রশ্ন থাকে যে প্রোডাক্টটা কি আসলে সেফ, ইফেক্টিভ এনাফ, অ্যান্ড অফ সাফিসিয়েন্ট কোয়ালিটি টু বি ইউজড ইন হিউম্যানস। এটা আসলে প্রশ্নই থেকে যায়। এই প্রশ্নটা যাতে না থাকে, ওয়ার্ল্ডে বিভিন্ন রেগুলেটরি অথরিটি তৈরি হয়েছে, ইউএসএফডিএ, ইউকে, এমএচআর, টিজি, অস্ট্রেলিয়া, এবং আমাদের বাংলাদেশেও একটা রেগুলেটরি অথরিটি রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করি, আমাদের স্বল্প ম্যান পাওয়ার দিয়ে হলো আমরা চেষ্টা করি কিভাবে এই মার্কেটটাকে কিভাবে সুন্দর রাখা যায়, কিভাবে আনসেফ, ইনইফেক্টিভ, সাবস্ট্যান্ডার্ড, ফলসিফাইড মেডিসিন থেকে কিভাবে রক্ষা করা যায়, আমরা সেটা সর্বাত্মক চেষ্টা করে থাকি। যদি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল রেগুলেশন বাংলাদেশ দেখি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটা বড় ডেভেলপমেন্টের একটা বড় জায়গা ছিল ড্রাগ পলিসি। 1982 তখন লিমিটেড ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার ছিল এবং ডিপেন্ড ছিল হইলো ইম্পোর্ট মেডিসিনের উপরে। যখন ড্রাগ পলিসি এবং ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স হয়, তখন পলিসি রিফর্ম হয় এবং হার্মফুল আননেসেসারি মেডিসিনগুলি রেস্ট্রিক্টেড হয় এবং এনকারেজ লোকাল ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার। প্রেজেন্ট সিনারিও যদি বলি, বাংলাদেশ হ্যাজ বিকাম এ গ্লোবালি রিকগনাইজড ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং country, exporting medicines to more than 150 countries, and local industries meet most domestic demand. And current legal framework, Drug and Cosmetics Act 2023, National Drug Policy 2016, and Bengal Drug Rules 1945 and 46. Evaluation of DGDA যদি আমরা দেখি, before 1971, Drug Administration was a department run by the central government of Pakistan. After 1971, started operation as an attached division of the Ministry of Health and Population Control. Then 1976, the Drug Administration was recognized as a separate directorate under the Ministry of Health and Family Welfare, and 2010, Directorate of Drug Administration was upgraded to a Directorate General. ডিজেডিএ আমাদের মুক্তাজি স্যার বলে গেছেন যে আসলে ম্যাচুরিটি লেভেল 3, ম্যাচুরিটি লেভেল 3 জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ডিজিডি এর কাজগুলিকে আমরা 9টা ফাংশন বা উইংস যেটাই বলি আমরা ভাগ করেছি। প্রথম হলো মাঝখানে যেটা, সেটা হলো রেগুলেটরি সিস্টেম। রেগুলেটরি সিস্টেম বেসিক্যালি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি করে, লিগাল বেসিস, হিউম্যান রিসোর্স, ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং এটসেট্রা। তারপরে যদি দেখি আমি মার্কেটিং অথরাইজেশন, সিএমসি বা ডোসিয়ার রিভিউ। সিএমসি হলো কেমিস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোল, ডোসিয়ার রিভিউ করে। ক্লিনিক্যাল ট্রায়াল যে ডিপার্টমেন্টটা আছে, তাদের কাজ হলো ক্লিনিক্যাল ট্রায়াল রিলেটেড যে কাজগুলি, প্রোটোকল অ্যাপ্রুভাল দেওয়া, এই কাজগুলি ক্লিনিক্যাল ট্রায়াল ডিপার্টমেন্ট করে। রেগুলেটরি ইন্সপেকশন হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ভ্যাকসিন উইং এবং আমাদের রিটেল হোলসেল যে ফার্মেসিগুলি আছে সেগুলি ইন্সপেকশনের কাজ হলো রেগুলেটরি ইন্সপেকশন ডিপার্টমেন্টের। মার্কেট সার্ভিলেন্স, বাজারে যাতে কোনো নকল ভেজাল ওষুধ না থাকে
এর জন্য আমরা প্রতিনিয়ত স্যাম্পলিং করি, প্রতি বছর আমরা হাজার হাজার স্যাম্পলিং করি, টেস্ট করি এবং রেগুলেটরি আমরা এনফোর্সমেন্ট করি এবং আমরা অ্যাকশন নেই, প্রোডাক্ট সাবস্টেন্ড হলে আমরা বাতিল করি এবং আমরা লাইসেন্সও সাসপেন্ড করি। ল্যাবরেটরি অ্যাক্সেস অ্যান্ড টেস্টিং, এটা হলো ল্যাবরেটরি পার্ট। আমাদের যত ওষুধ আছে সব টেস্ট করা হয় ল্যাবরেটরি অ্যাক্সেস অ্যান্ড টেস্টিং ডিপার্টমেন্টে। লট রিলিজ শুধুমাত্র ভ্যাকসিনের জন্য সামারি লট প্রোটোকল রিভিউ করে এবং লট রিলিজ সার্টিফিকেট দেয়। আপনারা জানেন যে ভ্যাকসিনের জন্য প্রত্যেকটা বেচের জন্য লট রিলিজ সার্টিফিকেট নিতে হয়। এবং লাইসেন্সিং এস্টাবলিশমেন্ট হলো বাংলাদেশের যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, রিটেল হোলসেল ফার্মেসি আছে, তাদেরকে লাইসেন্স যে দেওয়া হয় এবং এটা একটা প্রসিডিওরের মাধ্যমে দেওয়া হয়। এই প্রসিডিওর অনুসরণ করে গেলে কাজটা হয় এবং লাইসেন্স, নতুন লাইসেন্স বা লাইসেন্স রিনিউ করা হয়। এখানে এই যে 9টা ফাংশন আছে, এই ফাংশনের জন্য ডিজিডিএ লাস্ট 5 ইয়ার্সে প্রায় 250+ এসওপি তৈরি করেছে এবং 100+ গাইডলাইন তৈরি করেছে এবং আমাদের যে আইনে যে আমাদের গ্যাপগুলি ছিল সেই গ্যাপগুলিকে সবকিছু ইনকর্পোরেট করে অ্যাড্রেস করে নতুন ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট তৈরি করা হয়েছে। নাও 2025 অপারেশনাল মেট্রিক্স যদি আমরা দেখি, 825 ফ্যাক্টরি ইন্সপেকশন করা হয়েছে, 1507 লোকাল রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে, 51,778 ফার্মেসি ইন্সপেকশন করা হয়েছে এবং 3,520 এক্সপোর্ট লাইসেন্স। এটা ডিজিটি এর খুব স্বল্প কাজের, জাস্ট হলো এদিকে 5%, জাস্ট হলো শর্ট করতে বলা হয়েছিল প্রেজেন্টেশন, তাই শর্ট করা। কিন্তু ডিজিটির আসলে অনেক কাজ, যারা আমাদের সাথে সরাসরি কাজ করেন তারা জানেন। আর এনফোর্সমেন্ট স্ট্যাটিস্টিক যদি আমি লাস্ট ইয়ার দেখাই, 3,274 মোবাইল কোর্টে আমরা কেস প্রসিকিউশন করেছি এবং 16.92 মিলিয়ন টাকা জরিমানা করা হয়েছিল। 468 কেস ফাইল্ড ইন চিফ জুডিশিয়াল or chief metropolitan magistrate court and 39 case filed in drug court. বিভিন্ন অপরাধের জন্য কেসগুলি ফাইল করা হয় এবং ওষুধ ও কসমেটিক্স আইন ভায়োলেশন করলেই এই ধরনের পানিশমেন্টগুলি হয়। নাও ফাংশনাল প্রোডাকশন ইউনিট যদি আমরা দেখি, তাহলে আমাদের দেশে এলোপ্যাথিক কোম্পানি আছে 249 ম্যানুফ্যাকচারার্স, যাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি। ইউনানি 254, আয়ুর্বেদিক 166, হোমিওপ্যাথিক 54, হার্বাল 44। So total 934 registered manufacturers, but active functionally আছে 767। তার মানে 170 ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোথায় গিয়েছে, তাদের লাইসেন্সগুলি আমরা সাসপেন্ড করে দিয়েছি বা বাতিল করে দিয়েছি। যদি আমরা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট আমরা দেখি, তাহলে এখন পর্যন্ত 162 কান্ট্রিতে বাংলাদেশের ওষুধ এক্সপোর্ট হয় এবং খুব সুনামের সাথে এক্সপোর্ট হয়। আমরা যখন বাংলাদেশের বাইরে কোনো ট্রেনিংয়ে যাই, আমরা কিন্তু সবাই আমাদের খুব প্রশংসা করে, যে বলে তোমাদের ওষুধটা আমাদের দেশে আসে। তো এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয়। ইউরোপের 38টা কান্ট্রি, আফ্রিকা 39টা, অস্ট্রেলিয়া 8টা, নর্থ আমেরিকা 26, এশিয়া এবং নর্থ আমেরিকাতে এই ওষুধগুলি রপ্তানি করা হয়। গ্লোবাল কোয়ালিটি রিকগনিশন অফ এনডিসিএল হল ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি। আমাদের যে ওষুধগুলি আমরা টেস্ট করি, সেই টেস্ট করা হয় আমাদের ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে। আমরা অলরেডি ডব্লিউএইচও একটা রিকগনিশন পেয়েছি। ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি অ্যাচিভ ডব্লিউএইচও প্রি কোয়ালিফিকেশন ফর মেডিসিন টেস্টিং মার্চ 2020। আমাদের এটা ডব্লিউএইচও প্রি কোয়ালিফাইড ল্যাব। আমরা আইএসও অ্যাক্রিডিটেশন পেয়েছি আমেরিকান ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড থেকে 2018 সালে এবং ন্যাশনাল বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড থেকে 2017-এ আমরা অ্যাক্রিডিটেশন পেয়েছি আমাদের ল্যাবের জন্য। আমরা ডিজিটাল কিছু সিস্টেম নিয়ে আসছি, তার মধ্যে একটা হলো অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং সিস্টেম। সেখানে আমাদের যত রিটেল এবং হোলসেল লাইসেন্স আমরা দেই, টোটালটা হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করে, অনলাইনেই সবকিছু হয় এবং অনলাইনেই সেই লাইসেন্সটা তার কাছে ইমেলে চলে যায়। আরেকটা হলো বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো। বাংলাদেশে যত কাঁচামাল আমদানি হয়, ব্লক লিস্ট বলি আমরা, কাঁচামাল এবং ফিনিশড প্রোডাক্ট আমদানি হয়, কাঁচামালের টোটাল বিষয়টা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে পরিচালিত হয়। এটা টোটালটা অনলাইনে, এটা এনবিআর পরিচালিত একটা সফটওয়্যার এবং আমরা এটাতে খুব সাকসেসফুলি কাজ করি এবং আমরাই সর্বোচ্চ পরিমাণে কাঁচামালের জন্য এই ইয়েটা আমরা ইউজ করি। বাংলাদেশে অন্য কোনো ডিপার্টমেন্ট আমাদের মতো ইউজ করে না এটা। যদি আমরা ম্যাচুরিটি লেভেল 3 বলি, আমাদের মুক্তাদি স্যার অলরেডি বলেছেন যে ডব্লিউএইচও ম্যাচুরিটি লেভেল 3 এর জন্য এটা আমাদের একটা টপ প্রায়োরিটি। আমরা সবসময় এটা টপ প্রায়োরিটি দিয়ে থাকি। দিস উইল সার্টিফাই বাংলাদেশ এজ এ গ্লোবাল স্ট্যান্ডার্ড রেগুলেটর অ্যালাউইং লোকাল ভ্যাকসিনস টু বি এক্সপোর্টেড ওয়ার্ল্ড ওয়াইড। দ্য ফার্মা মার্কেট যদি আমরা দেখি, বিয়ন্ড দ্য ড্রাগ মার্কেটিং,
What's the pharma market actually encompasses? যদি আমি বলি sector, pharmaceutical industry, API and raw materials, clinical trial, bioequivalence study, contract research and organization, drug importers and exporters, retail pharmacy distribution chain. আসলে এটা একটা ইকোসিস্টেমের মতো। এটা শুধুমাত্র ফার্মা মার্কেট চিন্তা করলে হবে না। আমাদের একজন স্যার বলে গেছেন যে এপিআই যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হই তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে আরো অনেক বেশি আমাদের দেশ আয় করতে পারবে। সুতরাং এটা একটা ইকোসিস্টেমের মতো, শুধু একটা চিন্তা করলে হবে না, সবগুলিকে আসলে এখানে চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে। ডিজিডি অ্যান্ড ইন্টারন্যাশনাল হারমোনাইজেশন অ্যালাইনিং উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। ডব্লিউএইচও যে গাইডলাইন আছে, আমরা জানি যে ডব্লিউএইচও গাইডলাইনগুলি অ্যাকচুয়ালি আমরা রেফারেন্স হিসেবে ডব্লিউএইচও গাইডলাইনগুলি সবচেয়ে বেশি ফলো করি। আপনারা সবাই জানেন, ফার্মা ইন্ডাস্ট্রি এখানে আছেন। ডব্লিউএইচও প্রায় অনেকগুলি টেকনিক্যাল রিপোর্ট সিরিজ আছে, যেখানে কোনো কিছু যদি আমরা ইন্ডাস্ট্রিতে সমস্যায় পড়ি যারা ম্যানুফ্যাকচারিং এ, আমরা কিন্তু টিআরএস থেকে দেখে নিই টিআরএস আসলে কি বলে, ডব্লিউএইচও কি বলে। সো ডব্লিউএইচওর গাইডলাইন আমরা ডিজিডিও ফলো করি, এবং আইসিএস ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন যে গাইডলাইনগুলি আছে, এটা ইন্ডাস্ট্রিতে হাইলি অ্যাপ্লিকেবল। কোয়ালিটি, সেফটি এবং এফিকেসি যে ডোসিয়ার যদি ইভালুয়েশন করতে, তাহলে আমরা আইসিএস গাইডলাইনটা ফলো করি। নাও যদি আসলে এখানে আমার নিজেরও খুব একটা মানে সফট জায়গা, যে এই পিএলডিতে 2001 সালে বসে পিছনে আমরা ক্লাস করতাম, আমার এখন মনে আছে ওই জায়গাটার মধ্যে ক্লাস করতাম। তো মুক্তাদি স্যারের মধ্যে আমিও ব্যাক বেঞ্চারই ছিলাম, কখনো সামনে বসতাম না আর কি এই সাইডগুলিতে। তো 2001 সাল আর 2026 সাল, প্রায় 25 বছর পরে আবার পিএলটিতে এখানে দাঁড়ায় কথা বলার সুযোগ পাচ্ছি, সেটা আমার নিজেরই আসলে খুব সফট একটা জায়গা। এবং অনেকবার এখানে পিএলটিতে আসছি চাকরি পাশ করার পরেও, কিন্তু আজকে এদিকে এসে সবার সাথে আবার দেখা হলো, অনেক ছাত্রদের সাথে। এটা আসলে খুব মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। তো অনেক ছাত্রদের দেখলাম, আমাদের সময় যে স্যাররা ছিলেন, আমি কিন্তু গুনছি যে কয়জন আছে, আমি দেখলাম প্রায় 8-9 জন স্যার আমাদের আছেন। খুবই ভালো লাগে স্যারদের দেখলে, এবং ইচ্ছা করে যে স্যারদের একটু নাম বলি, যদি অনুমতি দেন একটু বলি, যারা যারা আমাদের সময় ছিলেন। আমাদের একে আজাদ চৌধুরী স্যার ছিলেন, তারপরে আমাদের সেলিম রেজা স্যার ছিলেন, আমাদের প্রফেসর আবু সাদ শামসুর রব স্যার ছিলেন, আমাদের ইলিয়াস আল মামুন স্যার ছিলেন, আমাদের আসলাম স্যার ছিলেন, আমাদের সাব্বির স্যার ছিলেন। খুবই ভালো লাগে আসলে নামগুলো একবার বলতে পারলে নিজেদেরকে খুব মানে গর্বিত বোধ হয়। তো লাস্টলি আমি শুধু বলি যে একাডেমিয়ার সাথে আসলে আমাদের যে একটা মানে আসলে কোলাবোরেশন হওয়া উচিত, এবং আমরা ডিজেডিএ কিন্তু অনেক কিছুতেই কাজ করি, যেটা আসলে একাডেমিয়া থেকে যদি আমাদেরকে হেল্প করা হয়, এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়, আমাদের জন্য সুবিধা হয়। আমাদের যেমন হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন হলো, মেনি স্কিল ফার্মাসিস্ট ফ্রম ইউনিভার্সিটি ঢাকা ইজ সার্ভিং ইন ডিজিডিএ। আমরা অনেকেই ডিজিডিএ তে কাজ করি, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, রিসার্চ ইনস্টিটিউশনস, একাডেমিয়া অ্যান্ড এরিয়াস অফ কোলাবোরেশন, যেখানে হতে পারে যে রিসার্চ, রেগুলেটরি সায়েন্স, ইন্টার্নশিপ প্রোগ্রাম, পাবলিক হেলথ ইনিশিয়েটিভস, ফার্মাকো ভিজিলেন্স স্টাডিজ। আমাদের এক বড় ভাই বলেছিলেন ফার্মাকো ভিজিলেন্স, আসলে আমাদের আমি জানি না এখন আমাদের সিলেবাসে ফার্মাকো ভিজিলেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল, মেডিকেল ডিভাইস, এই জিনিসগুলি আসলে অ্যাড্রেস করা হয়েছে কিনা, এগুলি হলে ভালো হয়। ফিউচার অপরচুনিটি যে জায়গাগুলিতে রয়েছে, সেটা হলো জয়েন্ট রিসার্চ প্রজেক্ট, ট্রেনিং প্রোগ্রাম, ইনোভেশন পার্টনারশিপ, এই জায়গাগুলিতে ফিউচার অপরচুনিটিস রয়েছে। তো আমার মনে হয় যে এটা আজকে খুবই সুন্দর একটা টপিকস আমাদের সেলিম রেজা স্যার রেখেছেন, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তো আমি আশা করি যে এটা ভবিষ্যতে আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন হবে। তো সবাইকে ধন্যবাদ আমাকে খুব ধৈর্য সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ।